2016 সাল একটু শুনবেন। 2011 সাল বামপন্থীরা হেরে গেল, তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হলো, পশ্চিমবাংলার ক্ষমতায় এলো। 2016 সালের নির্বাচন বাম কংগ্রেস জোট হলো। 2016 সালের নির্বাচন একটু ভাববেন। 2016 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যায় অবস্থা জানেন কি? 39% ভোট পেয়েছিল বাম কংগ্রেস জোট, 39%। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 45%, 6% ভোট জোটের থেকে বেশি পেয়েছিল। আর মাঝখান দিয়ে পরে 11% ভোট পেয়েছিল কারা? ভারতীয় জনতা পার্টি, বিজেপি। মনে পড়ে 2016 সালে, মানে 5 বছর পরেই 2016 সালে এই বিজেপি ভোট পেয়েছিল 11% ভোট কেটে এই তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছিল, যার ফলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে গেছিল। না হলে প্রথম 5 বছর পরেই এই তৃণমূল কংগ্রেস সরকারটা চলে যেত। তারপরে আমরা কি লক্ষ্য করলাম? বিজেপি তৃণমূল কংগ্রেস যার দ্বারাই পরিচালিত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS, যাদের হেড সদর দপ্তর নাগপুরে, সেখানে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপির নেতৃত্ব বসলো। ভাই সর্বনাশ! বলছে কেন? তৃণমূল জানে তাদের জাত শত্রু হচ্ছে লাল ঝান্ডা, CPM, বামফ্রন্ট। আর বিজেপি জানে ওদের জাত শত্রু হচ্ছে CPM, বামফ্রন্ট। তাই লাল ঝান্ডাকে উঠতে দেওয়া যাবে না। দুজনের দাবি কিন্তু এক। বিজেপির দাবি লাল ঝান্ডাকে নিচে নামিয়ে দিতে হবে, আর তৃণমূলেরও দাবি লাল ঝান্ডাকে নিচে নামিয়ে দিতে। তাহলে কি করতে হবে? বলছে হিন্দু মুসলমান তাস খেলতে হবে, হিন্দু মুসলমান তাস। RSS দপ্তরে বসে এই তৃণমূল আর বিজেপি মিটিং করে বলেছিল এই লাল ঝান্ডা যদি মাথা চাড়া দেয় তাহলে তৃণমূল জানে তাদের ঝাড় পর্যন্ত তুলে দেবে, আর বিজেপি জানে আগামী 50 বছর পশ্চিমবাংলায় ঢুকতে পারবে না। তাই সেই জন্য তাদের মধ্যে চুক্তি হয়েছিল, চুক্তি। তারপরে আমরা কি লক্ষ্য করলাম? পরপর নির্বাচন হলো, বামপন্থীরা দুবার হেরে গেল। মানুষের হাটে বাজারে রাস্তাঘাটে চায়ের দোকানে সমস্ত জায়গায় প্রচার সংগঠিত করা হয়েছিল CPM হেরে গেছে, ওদের দ্বারাই হবে না। তাই তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে বিজেপিকে দিতে হবে। বলেনি যে বামের ভোট রামে দাও? বলেছিল তো যে বামের ভোট রামে দাও, তৃণমূলকে সাইজ করতে পারে একমাত্র বিজেপি। ওদের সঙ্গে গট আপ গেম খেলা হয়েছিল। তাহলে লাভটা কি হবে? ভাই হিন্দু, সেখানে তোমরা গিয়ে বলবে ভাই মোল্লা ভাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে, তোমরা বিজেপিতে দিতে দোষ কি? আর মোল্লা ভাইদের কাছে তোমরা গিয়ে বলো ভাই সব হিন্দু এক জায়গায় হচ্ছে, তোমাদের ভোট ওই বিজেপি এসে যাবে। বিজেপিকে আটকাতে গেলে ভাই মোল্লা ভাই তোমরা যা আছো তৃণমূলকে দাও আর সব ছাড়ো। ব্যাস, মানুষ কি বলবে? মানুষ ভাবছে যে মুসলমান ভাবছে যে বাপারে বিজেপি এসে যাবে, আমাদের চরম শত্রু বিজেপি, তাহলে তৃণমূলকে তো ভাই ভালো। আর প্রচার করা শুধু CPM এর দ্বারাই হবে না, CPM মাথা তুলে দাঁড়াতে পারবে না। অতএব ভাই তৃণমূল তোমরা জোর কদমে চুরি করে দাও, জোর চুরি করে যাও, লাগাম ছাড়া দুর্নীতি করে দাও, যা খুশি তাই করে দাও। আর ভোট আসে আর মুসলমানদের কাছে গিয়ে বলো ভাই বিজেপিকে আটকাতে হবে। পরপর নির্বাচন দেখেন, 2019 সালের নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন, 2024 সালের লোকসভা নির্বাচন, এর নিরিখে হয়েছে। আর এই 15টা বছর তৃণমূল কংগ্রেস শুধু চুরি 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 আর দুর্নীতি, একদম রাহাজানি, ধর্ষণ থেকে শুরু করে সমস্ত কাজ অকপটে করে গেছে এখন অবারিতভাবে। আর তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছে, অক্সিজেন দিয়েছে কারা? এই বিজেপি। প্রত্যেকবারে দেখেন না কীভাবে অক্সিজেন দেয়। একটা করে ভোট আসে ভারত পাকিস্তান যুদ্ধ, একটা করে ভোট আসে, একটা করে পুলওয়ামা, একটা করে কার্গিল। আর তারপরে কি লক্ষ্য করলাম? মন্দির মসজিদ, হয় রাম মন্দির আর নয় মসজিদ, এই বিতর্ক সামনে চলে আসে। আর তৃণমূলের দুর্নীতি ঢাকা পড়ে যায়। ভোট আসে, মানুষ ভাবে ওই বিজেপিকে আটকাতে হবে, অতএব মুসলমান ভাই তোমরা তৃণমূলকে দাও, আর হিন্দু ভাই মোল্লা ভাই এক জায়গায় হচ্ছে, তোমরা কেন বিজেপিতে দেবে না? এই হয়ে যাচ্ছে আজ 15 বছর ধরে। আমি সবিনয়ে আবেদন করব, অনেক বক্তা বলেছেন, আপনারা সবাই জানেন, সবাই মিডিয়া দেখেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সবটা দেখেন। আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব যে ভাই জাগ্রত হন। পশ্চিম বাংলার আকাশে যে কালো মেঘ ঘন ঘটা হয়েছে, এটাকে যদি সরাতে পারেন, মন থেকে সরিয়ে নেন, যাহা বিজেপি তাহাই তৃণমূল, যাহাই RSS তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, এটা যদি মন থেকে মানতে না পারেন, পশ্চিম বাংলার আকাশ থেকে কালো মেঘ কোনোদিন সরবে না। যেদিন ভাববেন এই বিজেপি আর তৃণমূল প্রত্যেকেই আমার শত্রু, আর এর বিরুদ্ধে একমাত্র লড়বে লাল ঝান্ডা, বামপন্থীরা, আর তার আমাদের সহযোগী সঙ্গী ISF। এই ISF বামপন্থী
একই মিলে যদি যতদিন না পশ্চিম বাংলায় মাথা তুলে দাঁড়াতে পারবে, আমাদের রুটি রুজিতে টান পড়বে, আমাদের চাকরিতে টান পড়বে, আমাদের অনাহারে মরতে হবে, ভাতা দিয়ে কিছু হবে না। আমরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই, আর সেই সম্মানের সঙ্গে যদি বাঁচতে চাই তাহলে একমাত্র বিকল্প বামপন্থীরা, একমাত্র বিকল্প আইএসএফ। নওশাদ সিদ্দিকী বলেছে, মনে নাই? নওশাদ সিদ্দিকী বলেছে যে পশ্চিম বাংলায় বিজেপিকে রুখেছিল 34 বছর ধরে এই বামপন্থের নেতৃত্বে জ্যোতি বসুর সরকার, বুদ্ধবাবুর সরকার। কেননা ওদের ওই বীজ বাষ্প পশ্চিম বাংলায় সরাতে দেয়নি। যতবার ওই বিজেপি পশ্চিম বাংলায় বিস্তার লাভ করতে গেছে, তাদের বিষ মারা ওষুধ দিয়ে জ্যোতিবাবুর সরকার আর বুদ্ধবাবুর সরকার তাদেরকে মেরে দিয়েছে। সেই জন্য পশ্চিম বাংলায় এই ভারতীয় জনতা পার্টি নামক যে বিপজ্জনক পার্টি, মানে বি থেকে বিপদ, যে থেকে জনক, পি থেকে পার্টি, এই বিজেপি পার্টি পশ্চিম বাংলায় প্রভাব বিস্তার করতে পারেনি। আর তার দোষর হয়ে তৃণমূল কংগ্রেস। দেখছেন না এই যে প্রার্থী তালিকা, তৃণমূল লড়বে বিজেপির বিরুদ্ধে, আর বিজেপি লড়বে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের নেতার দিকে তাকান, তারা কারা? বিজেপি নেতার দিকে তাকান, তারা কারা? এই তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তার মধ্যে 44 জন প্রার্থী রয়েছে আরএসএস মার্কা লোক, বিজেপির লোক। ওরা বিজেপিতে চলে যাবে, বিজেপি সরকার গড়বে। এই তৃণমূল আর বিজেপি একদম গাঁট ছাড়া মুদ্রার এপিট আর ওপিট। এই সব্যসাচী দাঁড়িয়েছে দত্ত বারাসাতে, ইনি কে? ইনি তো গতবারের রাজারহাটের ক্যান্ডিডেট, বিজেপির ক্যান্ডিডেট। সে তো আরএসএস এর লোক, সে তো তৃণমূল থেকে দাঁড়িয়েছে। এই বাবুল সুপ্রিয়কে, আসানসোল দাঙ্গার নায়ক বাবুল সুপ্রিয়, তাকে মমতা ব্যানার্জি বালিগঞ্জে দাঁড় করিয়ে আবার মন্ত্রী করেছেন। তাকে দাঁড় করেছে কে? বাবুল সুপ্রিয়। এরকম একটা একটা করে আমি নাম 44টা নাম বলে দিতে পারি, যারা আরএসএস করতো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা বিজেপির লোক, তারা হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেট। 18 জন বিজেপির ক্যান্ডিডেট হয়েছে তৃণমূলের প্রার্থী, তারা তৃণমূল থেকে এসে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে। তাহলে আপনি বিশ্বাস করুন, এই তৃণমূল লড়বে বিজেপির বিরুদ্ধে, আর এই বিজেপি লড়বে তৃণমূলের বিরুদ্ধে। আমরা কতদিন আর এই শিকার হব, এই অমানসিক অত্যাচারের শিকার হব? ভাববেন না। প্রত্যেকটা ভোট আসবে, মানুষের রুটি রুজি দুর্নীতি সমস্ত কিছু ভুলে গিয়ে ওই বিজেপিকে আটকানোর জন্য মুসলমান সমাজ তৃণমূলকে দেবে, আর হিন্দু সমাজ বিজেপিকে দেবে, দুজনা ভাগ করে নেবে, আর মাঝখান দিয়ে বলে বামপন্থীদের আইএসএফদের উঠতে দেবে না। এটাই হচ্ছে ওদের প্ল্যান। এই প্ল্যানের ফাঁদে পা দেবেন না। মাথা উঁচু করে যদি বাঁচতে চান, সম্মানের সঙ্গে যদি বাঁচতে চান, আপনার ভবিষ্যৎ যদি সুনিশ্চিত করতে চান, আপনার সন্তানের বাচ্চার ভবিষ্যৎ যদি সুনিশ্চিত করতে চান, আমি বলবো না এই তৃণমূল কংগ্রেস শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, চাকরির জায়গা থেকে শেষ করে দিয়েছে, সমস্ত কিছু মাথা পা থেকে আর মাথা চুল পর্যন্ত দুর্নীতিতে ভরা, দুর্নীতিতে ভরা। আমরা বারবার বলি, কিন্তু মানুষ অনেক সময় বিশ্বাস করে না, ফাঁদে পড়ে। তাই এলাকার সর্বস্তরের মানুষের কাছে, শুধু মানুষজনের কাছে আবেদন করব। আজকে ভাবতে অবাক লাগে, নরেন্দ্র দামোদর দাস মোদি নাকি বড় হিন্দু দরদি, বড় হিন্দু প্রেমী। আপনারা ভুলে যাচ্ছেন, হাতরাসের মাটিতে 19 বছরের মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে তাকে খুন করা হলো। তার সিদ্ধাটাকে ইট দিয়ে থেতলিয়ে থেতলিয়ে ভেঙে টুকরো টুকরো করে দেয়া হলো, তার পরিবার যাতে সৎ কার্য পর্যন্ত না করতে পারে। ওই মনীষা বাল্মীকির জিহ্বাটা টেনে হিঁচড়ে বার করে নেওয়া হলো। তারপরে তার নগ্ন দেহটাকে পেট্রোল ঢেলে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এই নরেন্দ্র মোদী নাকি রেখা পাত্রকে 24 সালে ফোন করেছিলেন। এ কোন রেখা, সরল রেখা না বক্র রেখা আমরা জানি না, কিন্তু হাতরাসের মনীষা বাল্মীকিও ছিল একটি হিন্দু পরিবারের কন্যা। মনীষা বাল্মীকির পরিবারকে তো নরেন্দ্র মোদী ফোন করে সমবেদনা জানাননি। কোথায় ছিল তোমার হিন্দু প্রেম? উন্না ধর্ষণ আমরা ভুলিনি। উন্না ধর্ষিতার বাবা থানার সামনে গিয়ে বিচার প্রার্থনা করছিলেন। ওই সময় বিজেপির দুষ্কৃতীরা, বিজেপির বন্ধুরা উন্না ধর্ষিতার বাবাকে পিটিয়ে পিটিয়ে খুন করলো রাস্তার উপরে। সেদিন নরেন্দ্র মোদীর হিন্দু প্রেম কোথায় ছিল? একটিও ফোন করে সমবেদনার কথা ওই হিন্দু পরিবারকে জানাতে পারেননি। আর যে নেতাকে আপনারা বলছেন দাড়িওয়ালাদের নেতা, টুপিওয়ালাদের নেতা, সংখ্যালঘুদের নেতা, সেই নওশাদ সিদ্দিকী ভাইজান যখন হাঁসখালির মাটিতে আদিবাসী বোন ধর্ষিত হয় তার জন্য ছুটে চলে যায়, তার জন্য প্রতিবাদ করে কোচবিহার থেকে কাকদ্বীপ, সাগর থেকে পাহাড়, আরজি করে যখন আমার বোন হিন্দু পরিবারের
তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়, ওই তিলোত্তমার পরিবারের কাছেও আমার নওশাদ সিদ্দিকী, যাকে বলা হয় সংখ্যালঘুদের নেতা, তিনি ছুটে গিয়ে সমবেদনা জানান এবং সাগর থেকে পাহাড়, জেলাতে জেলাতে মঞ্চ বেঁধে ওই হিন্দু বোনের জন্য প্রতিবাদের সুর তোলেন, আওয়াজ উঠান, বিধানসভার মধ্যেও প্রতিবাদ করেন। সেই নওশাদ সিদ্দিকীর খাম চিহ্নে ভোট ভিক্ষা চাইতে এসেছি, ভোট ঋণ চাইতে এসেছি।